মন্ত্রিসভায় আপনার এইরকম চরিত্রহীন আরেকজনের বউ নিয়ে টানাটানি করছে, জেল খাটছে, সেও মন্ত্রিসভায় আছে। এইটা পৃথিবীর কোথাও সম্ভব না। যাদের শ্রমমন্ত্রী মনে হয় নাকি, যারা না, আমি নাম বললাম না, যাই খুনের আসামিকে কেন মন্ত্রিসভায় আনতে হবে? ইন্ডিয়ান বন্ধু কারা সবচেয়ে ভালো বন্ধু? এই সালাউদ্দিন সাহেব, ওনার নামের সাথে তো মানুষ অনেকে মজা করে বলে র সালাউদ্দিন। খলিল সাহেব কিভাবে আসলো? এটা সোজা উত্তর হলো ওই যে আমেরিকান লবি। রাষ্ট্র কিভাবে চালাবে সেইটা নির্ভর করে যে কিভাবে মন্ত্রিসভা গঠন হলো। তো এই মন্ত্রিসভায় আমি আগে একটা টকশোতে এক জায়গায় বলেছিলাম যে আমি মনে করি না বেশিরভাগ ভালো, তো আমাকে অনেকে ফোন করে বলেছে যে আপনার বলা উচিত ছিল বেশিরভাগ খারাপ। যেমন তো আমি আইনমন্ত্রী, আপনাদের ডিপার্টমেন্ট আইনমন্ত্রী, তিনি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চান, আব্দুল্লাহ আউয়াল মিন্টু বন ধ্বংস করতেছেন, রবিউল আউয়াল চাঁদাকে সমঝোতা বলতেছেন, খন্দকার আব্দুল মুক্তাদির ঋণ খেলাপি, খলিলুর রহমান হচ্ছে গুপ্ত বিএনপি, ইত্যাদি আর কি। তো সেই জায়গায় আমি বলছি যে আমার এই প্রতিক্রিয়া আমাকে জানালো, তো আমি ওইটা তো ওই ডিপ্লোম্যাটিক নাইসিটি আছে না, ভদ্রতা, মানে শুরুতেই কেবল শুরু হলো, এখন তো এই মুহূর্তে সমালোচনা একটু কম করা ভালো, কারণ মাত্র শুরু হলো, 2 দিন বা 3 দিন গেল, 1 সপ্তাহ হয় নাই। এরপরও আমি মনে করি যে হ্যাঁ ঠিক আছে, আমি ধরে নিলাম যে তারা বেশিরভাগই পারফর্ম করতে পারবে, কিন্তু সমালোচনার কয়েকটা জায়গা মারাত্মকভাবে সৃষ্টি হয়েছে এবং 2-1টা জায়গা হয়েছে যে এতে সরকার পতনের বীজ এখানে বপিত হয়ে গেছে। যেমন কিভাবে আমি বলি, প্রথম হলো যে তারেক সাহেব 17 বছর বিলেতে ছিলেন, উনি বিলেতে গণতন্ত্র চর্চা, জবাবদিহিতা, ন্যায্যতা, এইটা 17 বছর নিজের চোখে দেখে আসছেন। কিন্তু সেখান থেকেই শুরুতে উনি কেন এই ঋণ খেলাপিতে নিলেন, এবং দ্বৈত নাগরিক যারা, অন্তত টিআইবি 2 জনের কথা বলছে, 2 জন দ্বৈত নাগরিক, হয়তো আরো অনেক আছে, অনেকে বলে এখানে 22 জন দ্বৈত নাগরিক আর 52 জন ঋণ খেলাপি। এইটা অ্যাভয়েড করা যেত কিনা? এইখানে আমরা দেখলাম যে নির্বাচন কমিশন এবং কোর্ট অত্যন্ত লেনিয়েন্ট, ভেরি সফট, যে তাদেরকে এইটা না দেখার ভান করে তাদেরকে নির্বাচন করতে দিল, এবং এপিলেট ডিভিশন শেষমেশ বলল যে যাদের বিরুদ্ধে এই ক্লেম আছে তারা নির্বাচন করতে পারবে কিন্তু শপথ নিতে পারবে না। তো শপথ নিতে পারবে না, সেইটাও এখন এপিলেট ডিভিশনের শুনানির অপেক্ষা আছে, নির্বাচিত হয়েছে, শপথ নিতে পারবে কি পারবে না। ঋণ খেলাপি এবং দ্বৈত নাগরিক ইস্যু যদি বাদ দেন, যে বড় ধরনের একটা সমালোচনার জায়গা যে সামনে চলে আসছে, যেটা নিয়ে ফেসবুকে ইতিমধ্যে ট্রল শুরু হয়ে গেছে, যে এই 3টা জায়গা উনি বাদ দিতে পারতেন। ওনার মন্ত্রিসভা গঠনের বিবেচনার বিষয়টা মানুষ এখন মনে করে যে ওই ওনার সাথে যারা ক্লোজ সেইটা, আর বিদেশি চাপ, ওনার একক নিয়ন্ত্রণে এই মন্ত্রিসভা গঠিত হয়নি, এইটা এখন অনেকেই বিশ্বাস করে এবং এটা অলমোস্ট প্রমাণিত। এখানে ইন্ডিয়ান লবি ছিল, আমেরিকান লবি আছে। আপনার প্রশ্নের উত্তরে যে খলিল সাহেব কিভাবে আসলো, এটার সোজা উত্তর হলো ওই যে আমেরিকান লবি, যে আমেরিকা চেয়েছিল সে মন্ত্রিসভায় থাকবে, সে মন্ত্রিসভায় আছে। এবং এখন আপনি ট্রাম্পের যে শুভেচ্ছা পত্র, সেখানে আপনি দেখছেন সেখানে তার যে চুক্তি এবং যে ডিফেন্স সরঞ্জাম কেনার যে চুক্তি, সেইগুলা বাস্তবায়নের ইঙ্গিত রয়েছে। তার মানে ওইটা শুভেচ্ছা পত্র চেয়ে বেশি হলো যে একটা রিমাইন্ডার যে আমি আমার লোক বসাই দিছি, এবং এইগুলো থেকে তুমি যদি ডেভিয়েট করো তাহলে দেয়ার মাইট বি প্রবলেম। যেমন ইরানকে এখন বলছে যে 7 দিনের ভিতরে যদি সমঝোতা না হয় 10 দিনের ভিতরে, তাহলে খারাপ কিছু ঘটবে। সো ওইটা ওইরকম একটা সিগন্যাল এখানে থাকতে পারে। সো আমি মনে করি যে মন্ত্রিসভা গঠনে তারেক সাহেবের একক সিদ্ধান্ত এটা ছিল না। উনি যেভাবে বলেছিলেন যে আমার দেশে ফেরাটা আমার একক নিয়ন্ত্রণ নয়, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে এইখানে মন্ত্রিসভা জনস্বার্থে তার একক সিদ্ধান্তের উপর হয়নি। তাহলে আমরা আমেরিকার পেনিট্রেশন দেখলাম, যে এই মিস্টার খলিল, এবং এটা অত্যন্ত অনৈতিকতা যে পূর্ববর্তী ইন্টারিম গভর্নমেন্টে যে একজন অ্যাডভাইজার ছিল তাকে আবার পরবর্তী সরকারে নেওয়া, এই কথা সামনে অলরেডি চলে আসছে যে তাহলে সে ওখানে বসে ফেভার করেছে বিএনপিকে ক্ষমতা আসার জন্য। এবং তার সম্বন্ধে এই কথাও অলরেডি বাজারে আসছে
লতিফুর রহমানের যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল তিনি সেইখানে পিএস ছিলেন এবং সেইখানে সে প্রশাসনকে ম্যানিপুলেট করছে সেই সময় 2001 সালে বিএনপিকে ক্ষমতা আসার জন্য। এটাও অলরেডি মার্কেটে চলে আসছে। তো এই আলোচনাগুলো কিন্তু চলতে থাকবে। কিন্তু এই যে একটা সমালোচনা সৃষ্টি হলো খলিল সাহেবকে নিয়ে, তার চেয়ে আরো বড় বড় সমালোচনার জায়গা হলো যে খুনের আসামিকে কেন মন্ত্রিসভায় আনতে হবে। যেহেতু উনি বিলেতে ছিলেন, বিলেতে অথবা আমেরিকায় মন্ত্রিসভা হয় কিভাবে? আমেরিকাতে একটা ছেলে কলেজ জীবনে একটা দাঙ্গায় অংশগ্রহণ করে একটা সরকারি সম্পত্তি ভেঙেছিল। যখন রাষ্ট্রীয় একটা জায়গায় তাকে পদায়ন করবে, তার এই ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখা গেল যে ইউনিভার্সিটি লাইফে সে একটা আন্দোলনের সরকারি সম্পত্তি ভেঙেছে, সেই জন্য তার সেইখানে চাকরি হয়নি, সেই পদে তাকে পদায়ন করা হয় নাই। ওরা এই জন্য যে কোনো সাংবিধানিক পদে ডিবেট করে, কিন্তু ডিবেট করে 6 মাস ধরে ডিবেট করে, পাবলিক ডিবেট, পার্লামেন্টারি হিয়ারিং, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ হিয়ারিং, বিভিন্ন ধরনের হিয়ারিং হয়। তো বাংলাদেশের দুর্ভাগ্য হলো যে এখানে পাবলিক পজিশনে সাংবিধানিক পদে কাউকে বসাতে হলে কোনো হিয়ারিং এর ব্যবস্থা নাই। যে সরকার প্রধান হয় এটা মূলত তার সুইট উইল, উনি যাকে চেনে, উনি যাকে পছন্দ করে সেরকম। এখন এই খুনের আসামিটাকে যে এখানে আনলো, এইটা আমি মনে করি যে মারাত্মক একটা সমালোচনার জায়গা সৃষ্টি হয়ে গেল। এবং তারপর সে বলল যে সমঝোতা করে যে টাকা আদায় করা হয় সেটা চাঁদা নয়। দেখেন কথাবার্তা। তাহলে আমরা দেখলাম কি আওয়ামী লীগ সরকারে কমপক্ষে 1 ডজন মন্ত্রী এবং অ্যাডভাইজার ছিল যারা শেখ হাসিনা এবং শেখ রেহানার সাপ্লায়ার ছিল, টাকা পয়সার সাপ্লায়ার। জনগণের টাকা চুরি করে, জনগণের টাকা পকেট থেকে কেটে সরকারিভাবে এবং বেসরকারিভাবে এবং প্রজেক্টের নামে 3 ভাবে সরকারি ব্যবস্থাপনা ব্যবহার করে 2 প্রজেক্টের নামে, 3 হলো ডাইরেক্ট ভয়টার দিয়ে তার সম্পত্তি দখল করা। সরকারিভাবে কিভাবে? বিদ্যুতের দাম বাড়াই দিলেন আপনি, 1 বছর 7 বার বাড়ালেন। বিদ্যুতের দাম বাড়াইয়া মানুষের পকেট থেকে লক্ষ কোটি টাকা আপনি হাতিয়ে নিলেন। গ্যাসের বিল বাড়িয়ে দিলেন, পানির বিল বাড়িয়ে দিলেন, ভ্যাট বাড়িয়ে দিলেন, আপনার এই টিকিটের দাম বাড়িয়ে দিলেন। ইভেন হজ করতে গেলে তার 2000 টাকা আপনার ফি দিতে হবে, ভ্যাট দিতে হবে বিমানের টিকিটে। আপনি বাংলাদেশে এক শহর থেকে আরেক শহরে যাবেন, তাও আপনার 1000 টাকা না 2000 টাকা আপনার টিকিটের উপরে চাঁদাবাজি আপনার আরোপ করেছে। এইটা হলো সরকারি চাঁদাবাজি। এইটা আওয়ামী লীগ এমন ভাবে করছে, যেখানে বিদ্যুৎ বিল হয়তো 300 টাকা, সেইখানে এখন বিদ্যুৎ বিল 3000 টাকা 6000 টাকা। এই ধরনের লুটপাট করেছে। 2 নম্বর লুটপাট হলো প্রজেক্টের নামে। এই যে আমরা জানি বালিশ কাণ্ড, তোষক কাণ্ড, এই মরিচ কাণ্ড, এইগুলা অর্থাৎ সরকারি কেনাকাটা। সরকারি কেনাকাটায় আপনি 1 কোটি টাকার প্রজেক্টে আপনি 4 কোটি টাকা ভাগ বসাবেন। সবচেয়ে বড় উদাহরণ হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। একই ক্যাপাসিটি বিদ্যুৎ কেন্দ্র আপনার ভারতে হয়েছে $3.7 বিলিয়ন, আর বাংলাদেশ হয়েছে $13 বিলিয়ন, অর্থাৎ 10 বিলিয়নই লুটপাট। এবং এই লুটপাটের 4 ভাগ হয়েছে, এই 4 ভাগের 1 ভাগ গেছে শেখ হাসিনার পকেটে। এগুলো পেপার পত্রিকা আছে। তাহলে হলে এই প্রজেক্টের নামে। আর হলো ডাইরেক্ট লুটপাট, তোমার এই টিভি স্টেশন আমাকে দিতে হবে, তোমার এই ফ্যাক্টরি আমাকে দিতে হবে, তোমার ইয়া। আর নিম্ন লেভেলে যেটা হয়, এই গরু ছাগল মুরগি বিক্রি করবে, ওইখান থেকে 5000 10,000 টাকা, এই জমি দখল করা, এই মাছের ক্ষেত দখল করা, এইগুলো হলো নিম্ন লেভেলের। উপরের লেভেলে যখন এরকম লুটপাট চলে, তখন নিম্ন লেভেলের যারা থাকে তারা মনে করে যে লুটপাটটা বৈধ। তো এই চাঁদাবাজি বৈধ করার জন্য আমরা একটা নতুন সংজ্ঞা দেখলাম। তো এইটা বিএনপিকে ভোগাবে, অনেকখানি ভোগাবে, বড় ধরনের একটা অস্ত্র এখানে তুলে দিয়েছে। 2, বিএনপি 2001 থেকে 6 পতনের সময় বিদ্যুৎ সেক্টর একটা বড় ফ্যাক্টর ছিল। সেখানে বিদ্যুৎ মাঝে মাঝে আসতো, বিদ্যুৎ যাইতো না। সেই বিদ্যুৎ প্রতিমন্ত্রী এখন ফুল মন্ত্রী হয়েছে। ফুল মন্ত্রী, তাকে আবার ওই বিদ্যুৎ সেক্টর দিয়েছে। এতে মানুষের কাছে ধারণা গিয়েছে যে আদানির সাথে বাংলাদেশে যে চুক্তি রয়েছে, সেই চুক্তি কার্যকর করার জন্য ইন্ডিয়ার ইনস্ট্যান্সে তাকে এখানে বসানো হয়েছে। সেইখানে এখন এই প্রসঙ্গে বলে নেই যে
আমেরিকান লবি আমরা যেরকম বললাম যে এই খলিলুর রহমান, তাহলে ইন্ডিয়ার এখানে কিন্তু খুবই মানে ভালো বন্ধু রয়েছে, অতি ফ্রেন্ড। এই একজন হলো ইকবাল হাসান মাহমুদ টুকু। উনি নাকি আবার শেখ কামালেরও বন্ধু ছিল। হ্যাঁ, বন্ধু ছিল, সেটা তো আপনারা সবাই জানেন। এবং উনি শেখ সেলিমের বেআই। তো এখন বাংলাদেশে এখন সোশ্যাল মিডিয়া আসতেছে যে শেখ সেলিম মন্ত্রী না হয়েও তিনি মন্ত্রী কিভাবে। ওনার ব্যয় হলো ইকবাল হাসান মাহমুদ টুকু, ওনার ছেলে বিয়ে করছে তার মেয়ে। আবার ওনার আরেক ছেলে বিয়ে করছে ববি হাজরাতের বোন, তাহলে এই আরেকজন আত্মীয়, এই দুইজন মন্ত্রী। আর আবদালিব রহমান পার্থ মন্ত্রী হয় না, সে তো তার ভাগনা এবং শেখেলারা জামাই। তো এখন মানুষ এখানে মজা করে বলতেছে যে এক পরিবারের তিনজন মন্ত্রী, যদি আন্দালিব রহমান হয় তিনজন মন্ত্রী এক পরিবারের। সো আমি ওই যে জায়গায় আসলাম, তাহলে ইন্ডিয়ান বন্ধু কারা সবচেয়ে ভালো বন্ধু? এই সালাউদ্দিন সাহেব, ওনার নামের সাথে তো মানুষ অনেকে মজা করে বলে সালাউদ্দিন। ওখানে উনি 9 বছর ছিল এবং আমাকে সেদিন একজন বলছে যে ওনার ব্রেনের ভিতর বোধহয় কোনো চিপস ঢুকাই দিয়েছে। মানে এটা বলছে যে ওনার কথাবার্তা সব ইয়ে করে। দেখেন, একটা লোক 6 মাস ধরে সংস্কার কমিশন করলেন, এখন হঠাৎ করে ঘুরে গেল। এইটা তো ডাইরেক্ট জন আকাঙ্ক্ষার উপরে মানে চটেবাঘাত। এটা তো একেবারে ইউ টার্ন। আচ্ছা, এই বিষয়ে একটু বলেন তো জনাব সরোয়ার, আপনারা তো ব্যারিস্টার মানুষ, আবার ব্যারিস্টার তানিয়া আমির বলতেছেন যে 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 দুইটা শপথ হয় না। যেমন জামাত প্রথম এমপি পদে শপথ নিল, তারপর সংস্কার কমিশন সদস্য পদে শপথ নেওয়ার পরে আগেরটা বাদ হয়ে গেল। শাহিদিন মালিক বলতেছেন এটা অবৈধ। এখন আপনিও তো যেহেতু আইন পেশায় আছেন, আপনি একটু ব্যাখ্যা করেন যে আমি ওনাদের সাথে একমত না। আমি ওই জায়গায় আসতেছি, আমি ওনাদের সাথে একমত না। আমি এখন ওই যে তারেক সাহেবের একক নিয়ন্ত্রণে নাই সেটা বলি। তো একজন আছে সালাউদ্দিন সাহেব, আরেকজন হলো ইকবাল হাসান মাহমুদ টুকু, আমির খসরু মাহমুদ চৌধুরী, তারপর আব্দুল আওয়াল মিন্টু, আরো অনেকের নাম বলা যাবে। এই যে এখন এখানে ঢাকায় আলোচনা চলছে, এইগুলো সব ইন্ডিয়ার পরামর্শ হয়েছে, অর্থাৎ রয়ের পরামর্শে। তাহলে আমরা দেখলাম আমেরিকান এখানে লবি এবং ইন্ডিয়ান লবি। প্রতিমন্ত্রী সেগুলোর নাম নাই বললাম, এইগুলো আরো সামনে আসবে। তাহলে মন্ত্রিসভা সম্ভবত যে ওনার নিজের পরিপূর্ণ ইচ্ছা এটা উনি করতে পারেনি। অথচ একটা স্বাধীন সার্বভৌম দেশে সার্বভৌমত্বের কনসেপ্টটাই হলো যে রাষ্ট্রের জন্য যেটা ভালো, দেশের জন্য যেটা ভালো, জনগণের জন্য যেটা ভালো, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্যাপাসিটি সরকারের রয়েছে। তো এইখানে মন্ত্রিসভা গঠনে যদি আপনার অন্য দেশের প্রভাবে কাজ করে, তাহলে তো শুরুটা সার্বভৌমত্বের যে কনসেপ্ট, সেই কনসেপ্টকে আঘাত করে। তো এইটা সত্য কি মিথ্যা, এইগুলা সামনে দিনে দিনে আরো পরিষ্কার হবে। তবে এই খুনের আসামি আমি মনে করি যে তারেক সাহেব যেহেতু সুশাসনের কথা বলে, গণতন্ত্রের কথা বলে, ওনার এই খুনের আসামি এখান থেকে সরাই দেওয়া উচিত বলে একটা দাবি ইতিমধ্যে বাংলাদেশে মানুষ বলা শুরু করেছে। এবং এই মন্ত্রণালয় ওই যে শেখ হাসিনার যে লুটেরা বাহিনী ছিল, পকেট কাটা, যেটা আগে বলছিলাম যে বিল বাড়াইয়ে চাই ভেবে নেয়। তো শেখ হাসিনার এরকম 1 ডজন ছিল, মনে করেন দরবেশ সালমানের রহমান, ওর কাজই ছিল জনগণের টাকা চুরি করে ওই পরিবারে দেওয়া, আর সেখান থেকে নিজে কিছু হাতিয়ে নিত। আইনমন্ত্রী আনিসুল হক, এই বিদ্যুৎ মন্ত্রী নসরুল হামিদ, এরকম আপনি 1 ডজনের নাম বলতে পারবেন। ওদের কাজই ছিল জনগণের টাকা লুটপাট করে ওই পরিবারকে মানে দেওয়া, এবং তারা যাতে ভোগবাদিতে লিপ্ত হইতে পারে, বিদেশে যাতে পাচার করতে পারে। এবং একটা মন্ত্রী পরিষদ যদি এরকম 10 জন যদি লুটেরা থাকে, তাহলে সচিবদের নিয়ন্ত্রণ করা তাদের পক্ষে সম্ভব না, যার জন্য সচিবরা হয়ে গেল এখানে মাস্টার। আবার সচিবরা যখন মাস্টার হলো, তারাও ইকুয়ালি এই বিদেশে মানি লন্ডারিং করতে থাকলো। কারণ আপনি দেখছেন যে রিসার্চ করে দেখা গেছে, অনুসন্ধান করে দেখা গেছে, সবচেয়ে বেশি মানি লন্ডারিং করছে ব্যুরোক্রেটরা। আমরা সবচেয়ে বেশি মানি লন্ডারিং করছে গত রেজিমে। তো এইভাবে লুটপাট করছে। বাংলাদেশের মানুষ দেখতে চায় না তারেক সাহেবের মন্ত্রিসভায় এইরকম কোন লুটপাট তন্ত্র হবে, কোন চুরিতন্ত্র হবে, কোন মাফিয়া তন্ত্র সৃষ্টি হবে। এইটা পরিবর্তিত পরিস্থিতিতে এইটা মানুষ আশা করে না। মানুষ আশা করে এখানে সবচেয়ে চরিত্রবান মানুষ, দেশপ্রেমিক মানুষ, কে কারসিয়া ভালো চরিত্র, উন্নত, সেই রকম লোক এইখানে মন্ত্রিসভায় আসবে। এইটা মানুষের একটা আশা। এবং এইটা যদি এই ভুল করে, তাই এই ভুলের মাসুল দিতে হয়। আর একটা হলো মন্ত্রিসভায়
আপনার এইরকম চরিত্রহীন আর একজনের বউ নিয়ে টানাটানি করছে, জেল খাটছে, সেও মন্ত্রিসভায় আছে, এইটা পৃথিবীর কোথাও সম্ভব না। মানে কি যাদের শ্রমমন্ত্রী মনে হয় নাকি? যারা, না আমি নাম বললাম না, যাই হোক, একটা দেশের মন্ত্রিসভায় ইনক্লুড হতে পারে না, হওয়া উচিত না। এইগুলা ব্যাড স্টার্ট, ব্যাড বিগিনিং, এবং এই যে খারাপ শুরু, এই খারাপ শুরু কিন্তু কার এইটার এই কনসিকুয়েন্স ফেস করতে হবে, ওই দলেরই কিন্তু কনসিকুয়েন্স ফেস করতে হবে। পরিণতি কিন্তু যারা এনেছে তাদেরই কিন্তু এই পরিণতি ভোগ করতে হবে। তো সেইখান থেকে আমি বলি যে এইগুলো যদি কারেকশন করে তাহলে কিন্তু মানুষ বোঝে না, ঠিক আছে, ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া হয়েছে, সেগুলো কারেকশন করছে, কারেকশন করলে সেটা কিন্তু দলের জন্য এবং সরকারের জন্য ভালো হবে।